সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলারের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ঢাকার চারপাশে নৌপথ চালু করবে সরকার, নদী দূষণমুক্ত রাখার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার 4 সহযোগীর 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। চুয়াডাঙ্গায় ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনে সফল খামারিরা অবদান রাখছেন গ্রামীণ অর্থনীতিতে। নৌপথ দূষণমুক্ত করে ব্যবহার উপযোগী করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে নৌপথ উন্নয়ন সংক্রান্ত সভায় নির্দেশ দেন তিনি। পরে সড়ক, নৌ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম জানান, ঢাকার চারপাশের বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা নদীতে বৃত্তাকার নৌপথ চালুর বিষয়ে সরকার কাজ করছে। এই নৌপথে আওয়ামী লীগ সরকারের আমলে 10 বছরে 57 কোটি টাকা ক্ষতি হয়েছে। এবার সেটি পর্যালোচনা করে প্রকল্প নেওয়া হবে। সরকার ঢাকার চারপাশে 110 কিলোমিটার নৌপথে ওয়াটার বাস চালুর পরিকল্পনা করছে বলে জানান নৌমন্ত্রী। সিলেটের একটি চায়ের দোকানে বসে বন্ধুদের সঙ্গে আড্ডার ছলে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের অভিযোগে এক প্রভাষককে আটক করা হয়েছে। এ সময় প্রায় 400 খাতা জব্দ করেছে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। শনিবার রাত 11:30টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন একটি চায়ের দোকানে এই ঘটনা ঘটে। সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন ঘটনাস্থলে উপস্থিত থেকে খাতাগুলো জব্দ করেন। অনিয়মে জড়িত ওই শিক্ষকের নাম ইকবাল হোসেন সোহান। তিনি সিলেট মেট্রো সিটি ও ওমেন্স কলেজের প্রভাষক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের 2017-18 শিক্ষাবর্ষের প্রাক্তন ছাত্র। হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগে দায়ের করা মামলায় ছাত্রদলের 11 নেতাকর্মীকে জামিন দিয়েছে আদালত। দুপুরে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিঙ্গন সহ 11 জন আদালতে আত্মসমর্পণ করেন। পরে হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। গত 28 জুলাই জাতীয় নাগরিক পার্টির গাড়িবহরে হামলার ঘটনায় সার্জিস আলম সহ দলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। পরদিন 29 জুলাই যুবশক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুয়েল বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় ছাত্রদলের 11 নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত 100 জনের বিরুদ্ধে এই মামলাটি করেন। জুলাই আন্দোলনের সময় হবিগঞ্জের বানিয়াচংয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হন স্থানীয় সাংবাদিক সোহেল আখঞ্জি। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে চরম আর্থিক সংকটে পড়েছে তার পরিবার। আগস্ট 2024 বিকেল 3টা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর হবিগঞ্জের বানিয়াচংয়ে আনন্দ মিছিল বের করে ছাত্র জনতা। ঠিক তখনই পুলিশ বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। এতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হন স্থানীয় সাংবাদিক সোহেল আখঞ্জি। এরপর থেকে তার পরিবারে নেমে আসে চরম বিপর্যয়। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সোহেল আখঞ্জিকে হারিয়ে দিশেহারা তার পরিবার। স্নাতক করেও মিলছে না বিধবা স্ত্রীর চাকরি। সংসার চালাতে গিয়ে হিমশিমে পড়েছেন তিনি। সন্তানদের পড়াশোনা এবং ভবিষ্যৎ গড়তে সরকারি চাকরির দাবি জানান তিনি। চাই সরকার যাতে আমাকে একটা চাকরি দেওয়া হোক। চাকরি পেলে আমি আমার সংসার বা আমার বাচ্চারা নিয়ে ভালোভাবে থাকতে পারবো। পিতাকে হারিয়ে এখনো কেঁদে উঠে 4 বছরের ছোট্ট মেয়ে সোহা। ছবিতে প্রায়ই তাদের পিতাকে খুঁজে বেড়ায় 3 ভাই বোন। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আর্থিক সহযোগিতার পাশাপাশি পরিবারটির পাশে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। ওনাদেরকে জানিয়ে রেখেছি, ওনাদের যেই কোনো সমস্যা, যেই কোনো প্রয়োজন যেন আমাদের সাথে তৎক্ষণাৎ যোগাযোগ করে এবং আমরা সেই বিষয়ে ওনাকে সহযোগিতার বিষয়ে বদ্ধপরিকর। সঠিক তদন্তের মাধ্যমে সাংবাদিক সোহেল হত্যার বিচারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। আখলাস আহমেদ প্রিয়, দীপ্ত সংবাদ, হবিগঞ্জ।
পাবনার ঈশ্বরদী উপজেলায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাসুদ রানা নামে এক অটো চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে শিশুটিকে চকলেট সহ বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে আসছিলেন অভিযুক্ত এই ব্যক্তি। পরে গত শুক্রবার বাড়িতে একা পেয়ে শিশুটিকে ধর্ষণ করেন তিনি। পরে শিশুর পরিবারের সদস্যরা থানায় অভিযোগ দায়ের করেন। এক পর্যায়ে অভিযান চালিয়ে অভিযুক্ত মাসুদ রানাকে গ্রেপ্তার করে পুলিশ। আজ সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একটি স্মারক তোরণ নির্মাণের কয়েক ঘন্টার মধ্যে তা পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ১ নম্বর গেটের দক্ষিণ পাশে কিছুটা দূরে তোরণটি নির্মাণ করা হয়। স্থানীয়রা জানান, জুলাই গণ অভ্যুত্থানে নিহত শহীদ ও আহতদের স্মরণে টুঙ্গিপাড়া পৌর ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল তোরণটি নির্মাণ করে। শনিবার সন্ধ্যার পর কে বা কারা তোরণটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে তোরণটির আংশিক অংশ পুড়ে যায়। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনা তদন্তে মাঠে নেমেছে পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী হিসেবে পুলিশ কাজ করবে না। পুলিশকে হতে হবে জনগণের বন্ধু ও নিরাপত্তার প্রতীক। সকালে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই সময় তিনি সাম্প্রতিক সময় দেশের বিভিন্ন স্থানে পরিত্যক্ত ব্যাগকে কেন্দ্র করে সৃষ্ট কথিত বোমা আতঙ্ক নিয়ে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান। বলেন, আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমান সরকার বিশ্বাস করে পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের কৃত্রিম বন্ধু। আমাদের নির্বাচনী ইশতেহারে আমরা দায়িত্বহীনভাবে ঘোষণা করেছি জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক, সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য। যাচ্ছি পরের প্রসঙ্গে। বর্ষায় নদীমাতৃক বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রাণ ফিরে পায় নৌকার হাট, তেমনি একটি শরীয়তপুরের বুড়ির হাট। প্রতি মঙ্গলবার যেখানে নৌকা কেনা বেচা করতে ভিড় করেন আশপাশের এলাকার মানুষ। নৌকা কারো শখের বাহন, কারো জীবিকার অবলম্বন। বর্ষা এলেই প্রাণ ফিরে পায় শরীয়তপুরের বুড়িরহাটের ঐতিহ্যবাহী শতবর্ষের পুরাতন নৌকার হাট। স্থানীয়ভাবে এটি ২০ শতকের শুরুর দিকে নিত্যপণ্য প্রয়োজনীয় কেনাবেচার হাট হিসেবেই পরিচিত ছিল। পরে স্থানীয় কাঠমিস্ত্রিরা দু একজন নৌকা তৈরি করে বিক্রি করতেন হাটে। এরপর থেকেই এটি নৌকা তৈরি কেনাবেচার হাট হিসেবে পরিচিত পায়। প্রত্যেক মঙ্গলবারে এখানে ৫০ থেকে ৬০টি নৌকা বিক্রি হয়, যা ক্রয় এবং বিক্রয় করতে এখানে ভিড় করেন স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আসা ক্রেতা বিক্রেতারা। নৌকা তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামালের সংকট এবং অন্যান্য আসবাবপত্রের দাম বৃদ্ধির ফলে এই পেশা কিন্তু ছেড়ে যাচ্ছেন অনেক নৌকা তৈরির কারিগররা। বিভিন্ন ধরনের সমস্যার কারণে আমাদের হাটটা এখন দিন দিন মাইল খিতেছে। আর যে আমাকে নৌকা কোঠা পেশা কিনে, এই পেশা কিনে একটু তেমন একটা হইতেছে না। কারণ রোড গার্ড হয়ে গেছে, পানি কাজে কম হয়, এলাকার সবার নৌকা কোষার দরকার পড়ে না, এলাকা চাহিদাটা কম। কোষা মনে করেন আগের মতো আগে যে চাহিদাগুলো ছিল, বিভিন্ন কারণবশত মিস্ত্রিরও বানায় ব্যস্ত করতে পারে না, আর রাস্তাঘাট কিছু অর্থে কোষার তেমন একটা চাহিদা নেই। বর্ষা এলেই প্রাণ ফিরে পায় বুড়িরহাটের এই ঐতিহ্যবাহী নৌকার হাট। কেউ বা আসেন প্রয়োজনের তাগিদে, কেউ বা বাংলার ঐতিহ্য নৌকাকে দেখতে ভিড় করেন। সালাউদ্দিন রূপম, দীপ্ত সংবাদ, শরীয়তপুর। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার ৪ সহযোগীকে ১০ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত। সকালে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৩-এর বিচারক মোতাসিম বিল্লাহ শুনানি শেষে এই আদেশ দেন।
5 আসামিকে ফটিকছড়ির 2টি হত্যা ও অস্ত্র মামলায় 5 দিন করে মোট 10 দিন রিমান্ড মঞ্জুর করে আদালত। চট্টগ্রাম মহানগর ও জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে বৃহস্পতিবার 3 সহযোগী সহ যশোরে গ্রেপ্তার করা হয়। পরে আরও এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়। ইমনের বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজি সহ 1 ডজনেরও বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। রবিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, দীর্ঘ লড়াই সংগ্রামের পর ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা থেকে বেরিয়েছে দেশের মানুষ। আগামীতে নতুন একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে, তা হলো গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করা। ন্যায় বিচারের জন্য প্রভাবমুক্ত বিচার বিভাগ গড়ে তোলার উপর গুরুত্ব দেন তিনি। মির্জা ফখরুল বলেন, দক্ষ প্রশাসন গড়ে তুলতে সক্ষম হলে রাষ্ট্র উপকৃত হবে। নতুন একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সেই সম্ভাবনা হচ্ছে একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করা। গণতন্ত্র যদি চলে, গণতন্ত্র যদি প্র্যাকটিস হয়, তাহলে বাকি সব কাজগুলো হয়ে যায়। আগামী দিনগুলোতে আমরা যেটাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, যে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চাই, আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই এবং সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। চুয়াডাঙ্গার ব্ল্যাক বেঙ্গল ছাগল অত্যন্ত সুস্বাদু ও কম চর্বিযুক্ত মাংস এবং উন্নত মানের চামড়ার কারণে এটি দেশ বিদেশে পরিচিত। ঐতিহ্যবাহী এই ছাগল প্রাণী সম্পদ পণ্য জিআই বা ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি পেয়েছে। গ্রামীণ অর্থনীতিতে এটি নীরব বিপ্লব ঘটাচ্ছে। চুয়াডাঙ্গার ব্ল্যাক বেঙ্গল গট অর্থাৎ কালো জাতের ছাগল সারা পৃথিবীতেই বিখ্যাত। ব্ল্যাক বেঙ্গল জাতের যে ছাগল, সেই ছাগলকে আসলে সব থেকে বিখ্যাত এবং সেরা জাতের ছাগল হিসাবে আসলে মূল্যায়ন করা হয়। চুয়াডাঙ্গাতে বলতে গেলে প্রায় 70% মানুষই এই ব্ল্যাক বেঙ্গল গট অর্থাৎ কালো জাতের ছাগল পালন করে থাকে। এর পালন প্রক্রিয়া খুব সহজ হওয়াতেই মূলত আসলে এই প্রতিটি ঘরে ঘরেই এই ছাগল পালন হয়ে থাকে। ওদের জন্য যে বরাদ্দকৃত দানাদার খাবার, সেটা কিন্তু আমরা দিনে 3 বেলা ভাগ করে ভিন্ন ভিন্ন সময়ে এদেরকে সরবরাহ করছি। ঘাসের একটা অংশ কিন্তু আমরা কেটে এনে তাদের খাবারের পাত্র দিয়ে খাওয়াচ্ছি, আর একটা অংশ আমরা কিন্তু তাদেরকে চারণভূমিতে দিচ্ছি। চারণভূমিতে দেওয়ার ফলে এদের যে শরীরের যে গঠন, তাদের স্বাস্থ্য ব্যবস্থাপনাটা ভালো থাকতে, প্লাস হচ্ছে তাদের যে প্রজনন স্বাস্থ্য, সেই প্রজনন স্বাস্থ্যটাও কিন্তু এই চারণভূমিতে দেওয়ার ফলে ইমপ্রুভ করে। 2017 সালে চুয়াডাঙ্গা জেলার ব্র্যান্ডিং হিসাবে এই ব্ল্যাক বেঙ্গলকেই আসলে করা হয়। ব্ল্যাক বেঙ্গল গট তার নিজস্ব বৈশিষ্ট্যের কারণেই মূলত সারা পৃথিবীতেই বিখ্যাত। এটা সাদা, খয়েরি বা ধূসর বিভিন্ন রঙেরই হতে পারে। আমাদের এই চুয়াডাঙ্গা জেলাতে প্রায় 7000-এর মতো ছাগল পপুলেশন আছে। সেখান থেকে আমাদের ভালো একটা অর্থনৈতিক সাপোর্ট আমাদের গ্রামীণ অর্থনীতিতে আসে। বর্তমান বৈশ্বিক যুগে বিভিন্ন কারণে ব্ল্যাক বেঙ্গল ছাগলের সংখ্যা কিছুটা কমে যাচ্ছে। আমরা চেষ্টা চালাচ্ছি যে এই ব্ল্যাক বেঙ্গল ছাগলে আরো মানুষের কাছে জনপ্রিয় করে তোলা। কুষ্টিয়া গ্রেড হিসাবে পরিচিত হলেও এই ব্ল্যাক বেঙ্গল গট মূলত চুয়াডাঙ্গা সহ এই অঞ্চলেই বেশি পালন হয়ে থাকে এবং প্রতি বছরই আসলে চামড়া এবং মাংস থেকে 2000 কোটি টাকা আয় করে থাকে এই জেলার মানুষ। হুসাইন মালিক, দীপ্ত সংবাদ, চুয়াডাঙ্গা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। দ্রুত একটি চুক্তির শর্তে ইরানের উপর হামলা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই তথ্য জানান ট্রাম্প। এতে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নজিরবিহীন মাত্রার সামরিক শক্তি প্রয়োগের জন্য প্রস্তুত ছিল, কিন্তু পশ্চিম এশিয়ার কয়েকটি দেশের অনুরোধে হামলা স্থগিত করা হয়েছে। ইরান অবশ্য হুঁশিয়ারি দিয়ে বলেছে, হামলা হলে শুধু এর জবাবই দেওয়া হবে না, পুরো অঞ্চলকে প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়া হবে। ইরানের বিরুদ্ধে হামলায় পশ্চিম এশিয়ার কোনো দেশ অংশ নিলে তাদেরও লক্ষ্যবস্তু করা হবে বলে সতর্ক বার্তা দিয়েছে তেহরান। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 8 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ধ্বংস করে দেওয়া হয়েছে একটি ওষুধের গুদাম। হামাসের নিরস্ত্রীকরণ ও ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা ঘোষণার 2 দিন পর গাজার বাড়িঘরে এই হামলা চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, রবিবার গাজা জুড়ে
চালানো ইসরায়েলি বিমান হামলায় দের আল বালা, খান ইউনিস এবং গাজার পুরাতন শহরে এই হতাহতের ঘটনা ঘটে। শনিবার রাতে চালানো পৃথক হামলায় দের আল বালাহের আল আকসা মসজিদ হাসপাতালের পাশে থাকা একটি ওষুধের গুদাম ধ্বংস হয়ে গেছে। এতে ওই অঞ্চলের মানুষের জন্য জীবন রক্ষাকারী ঔষধ ছিল বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। হামাসকে নিরস্ত্রীকরণ না করা পর্যন্ত গাজা থেকে সেনা প্রত্যাহারের কোনো প্রশ্নই আসে না বলে জানিয়েছে ইসরায়েল। আর ইসরায়েলি সেনা প্রত্যাহার নিশ্চিতের উপর নিরস্ত্রীকরণ নির্ভর করবে বলে সাফ জানিয়ে দিয়েছে হামাস। এতে করে গাজা নিয়ে ট্রাম্পের বোর্ড অফ পিসের পরিকল্পনা বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়েছে। শঙ্কার মধ্যেই সামনে এসেছে হামাসের অস্ত্র সমর্পণ থেকে শুরু করে ইসরায়েলি বাহিনীর সেনা প্রত্যাহার, নতুন ফিলিস্তিনি প্রশাসন ও গাজা পুনর্গঠনের রূপরেখা। গাজাবাসীর স্থায়ী শান্তি নিশ্চিতে ইসরায়েলের সেনা প্রত্যাহারের বিনিময়ে নিজেদের অস্ত্র আত্মসমর্পণে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের আওতায় ইতিমধ্যে এ বিষয়ে সমঝোতা হলেও তা বাস্তবায়ন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এটিকে ঐতিহাসিক সমঝোতা আখ্যা দিলেও তা অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। এতে করে একদিকে ওয়াশিংটনের চাপ, অন্যদিকে নিজ সরকারের কট্টরপন্থীদের বিরোধিতার চরম রাজনৈতিক সংকটের কবলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার নিশ্চিতের উপর নিরস্ত্রীকরণ নির্ভর করবে বলে সাফ জানিয়ে দিয়েছে হামাস। এসব জটিলতা কাটিয়ে উঠে শেষ পর্যন্ত হামাসের অস্ত্র আত্মসমর্পণ শুরু হলেও তা কবে গিয়ে শেষ হবে এবং হামাস কার কাছে বা অস্ত্র আত্মসমর্পণ করবে তাই এখন দেখার বিষয়। বোর্ড অব পিসের তথ্য বলছে নতুন ফিলিস্তিনি প্রশাসনের কাছে অস্ত্র আত্মসমর্পণ করবে হামাস। এমনকি ধাপে ধাপে চলবে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং গাজায় থাকা ইসরায়েলি সমর্থিত মিলিশিয়া ও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীও তাদের অস্ত্র জমা দেবে। এই প্রক্রিয়া শেষ হতে 200 থেকে 350 দিন পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে বোর্ড অব পিস। সব জটিলতা কাটিয়ে উঠে শেষ পর্যন্ত যদি হামাসের নিরস্ত্রীকরণ এবং ইসরায়েলের সেনা প্রত্যাহার নিশ্চিত হয় তাহলে শেষ পর্যন্ত গাজার শাসনভার কার হাতে যাবে তাই এখন বড় প্রশ্ন। এক্ষেত্রে দেখা গেছে গাজা উপত্যকা পরিচালনায় ন্যাশনাল কমিউনিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা বা এনসিএজি নামে বেসামরিক প্রশাসন গঠন করা হবে। হামাসকে অকার্যকর করার মধ্য দিয়ে নতুন প্রশাসন গাজার নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবে তা নিয়েও জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। বোর্ড অব পিসের রূপরেখা অনুযায়ী নতুন প্রশাসন প্রয়োজন অনুযায়ী নতুন কর্মী নিয়োগ দেবে আর নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে বিভিন্ন দেশের সদস্য নিয়ে গঠিত ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স বা আইএসএফ। এছাড়া গাজার নতুন পুলিশ সদস্যদের প্রশিক্ষণেও কাজ করবে বহুজাতিক এই বাহিনীটি। আর ইসরায়েলে আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকা পুনর্গঠন পরিকল্পনাও রয়েছে বোর্ড অব পিসের রূপরেখায়। এখানেই শেষ না, হামাস সহ গাজার বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী তাদের অস্ত্র আত্মসমর্পণের পরও নতুন করে সংঘাত সহিংসতা মাথাচাড়া দিয়ে ওঠার ঝুঁকিও বিবেচনায় রাখা হয়েছে। তাই তারা যেন নতুন করে সংঘাতে লিপ্ত হতে না পারে এর জন্য একটি সোশ্যাল পিস এগ্রিমেন্টে সই করতে হবে। তৌহিদুর রহমান, দীপ্ত, বার্তাকক্ষ। খেলার খবর। সিরিজ বাঁচানোর মিশনে আজ রাত 8টায় ওভালে দ্বিতীয় টেস্টে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে পাকিস্তান। প্রথম টেস্টে 90 রানের দাপটে জয়ে 2 ম্যাচের সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় টেস্টে জয়ের বিকল্প নেই পাকিস্তানের। অন্যদিকে এই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করবে ক্যারিবিয়ানরা। প্রথম টেস্টে 2 ইনিংসেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছে পাকিস্তানের টপ অর্ডার। সেই ভুল শুধরে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য সফরকারীদের। তবে ইনজুরির কারণে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না পাকিস্তানের ব্যাটার শান মাসুদ। স্পিন সহায়ক উইকেটে 2 দলের স্পিনারদের লড়াইয়ের পাশাপাশি টপ অর্ডারের ব্যাটারদের পারফরমেন্স ম্যাচের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেজর লিগ সকারে ঘরের মাঠে কলম্বাস ক্রুর সঙ্গে 2-2 গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। বিশ্বকাপ ফাইনালের পর ইন্টার মায়ামির জার্সিতে মাঠে নামেন লিওনেল মেসি। তবে ফেরার ম্যাচে সমর্থকদের জয় উপহার দিতে পারেননি ইন্টার মায়ামি অধিনায়ক। ঘরের মাঠে কলম্বাস ক্রুর সঙ্গে 2-2 গোলে ড্র করেছে তার দল। এই ড্রয়ে ইন্টার মায়ামির টানা 6 ম্যাচে জয়ের ধারা থেমেছে। তবে পয়েন্ট তালিকায় এখনও দ্বিতীয় স্থান ধরে রেখেছে মায়ামি। শীর্ষে থাকা ন্যাশভিলও নিজেদের ম্যাচে ড্র করায় মায়ামি তাদের চেয়ে 2 পয়েন্টে পিছিয়ে আছে। মেসির সঙ্গে আর্জেন্টিনার আরেক তারকা রদ্রিগো দি পলও বিশ্বকাপের পর মাঠে ফিরেছেন। এই সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ঢাকার চারপাশে নৌপথ চালু করবে সরকার, নদী দূষণমুক্ত রাখার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী।
শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার 4 সহযোগীর 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। চুয়াডাঙ্গায় ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনে সফল খামারিরা অবদান রাখছেন গ্রামীণ অর্থনীতিতে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6:40। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।